মৌলির বাবার ইডলির দোকানের বেশ নাম ডাক ছিল, কিন্তু মৌলি কখনো তার বাবার মতো ইডলিওয়ালা হতে চায়নি। তাই সে বিদেশে গিয়ে পড়াশোনা করে অনেক ল্যাভিশ লাইফ লিড করতে থাকে। মা বাবার তেমন খোঁজও তার নেওয়া হতো না। সেখানে তো কোটিপতির এক মেয়ের সাথে তার বিয়েও ঠিক হয়ে যায়, কিন্তু এরপর হঠাৎই তার বাবার মৃত্যুর সংবাদ তাকে যেন একেবারে দুমড়ে মুচড়ে দেয়। সবকিছু ফেলে রেখে নিজের বিয়েটাও ভেঙে সে সোজা চলে আসে তার গ্রামের বাড়ি। আর এখানে এসেই নিজের ছোটবেলার বান্ধবীর সাথে তার বাবার ইডলির দোকান চালানো শুরু করে, কেননা এটা ছিল তার বাবার স্বপ্ন। তবে হাজার চেষ্টা করেও সে তার বাবার মতো ইডলি বানাতে পারছিল না। তাই ধীরে ধীরে তাদের দোকানের কাস্টমার কমতে থাকে। এখন এটাই দেখার পালা, সারা জীবন বিদেশে থাকা ছেলেটা কি পারবে নিজের বাবার স্বপ্ন পূরণ করতে আর এই ইডলির দোকানটাকে পুনরায় জনপ্রিয় করে তুলতে। সেটাই দেখবো আজকের গল্প ইডলি কড়াইয়ে। শুরুতেই আমরা ফ্ল্যাশব্যাকে কিছু কথা শুনতে পাই, যেখানে গল্পের হিরো মুরলি তার অতীতের কিছু কথা বলছিল। মুরলি তার বাবা শিবান্বেষণ এবং মা কাস্তরীর সাথে গ্রামে থাকতো। মুরলির বাবা শিবার একটা ইডলির দোকান ছিল। তার হাতের ইডলি ওই গ্রামে অনেক বিখ্যাত। শুধু এই গ্রামেই না, আশেপাশে আরো কয়েকটি গ্রামে ওই ইডলি খুবই বিখ্যাত ছিল। শিবা প্রতিদিন অনেক পরিশ্রম করে হামানদিস্তায় চাল পিষে ইডলি বানাতো। সে খুব যত্নের সঙ্গে এটা করত। আর যেহেতু তার ইডলিতে হাতের ছোঁয়া ছিল, সেহেতু তার ইডলি সকলের চেয়ে একেবারে আলাদা হতো। আর তার স্বাদও ছিল অতুলনীয়। তাই তো গ্রামের সকলেই তার ইডলির অনেক প্রশংসা করত সবসময়। আর মুরলি ছিল তাদের একমাত্র ছেলে। দেখা যায় দেখতে দেখতে মুরলিও বড় হয়ে যায়। আর এখন সে তার বাবাকে একটা ইনস্ট্যান্ট চাল ভাঙার মেশিন কিনে দেয়, যাতে তার বাবাকে আর প্রতিদিন কষ্ট করে হামানদিস্তায় চাল পিষতে না হয়। সে যেন সহজেই চাল পিষে গুঁড়ো করে ফেলতে পারে। শিবাও তখন ওই মেশিনে চাল গুঁড়া করে সেটা দিয়ে ইডলি বানায়। তবে সেই ইডলিতে শিবা তার হাতের সেই ইডলির স্বাদ পায় না, যা সে নিজ হাতে পিষে বানাতো। তাই এরপর থেকে শিবা আবারও সেই হামানদিস্তাতেই চাল পিষে ইডলি বানাতে থাকে। আর তার ছেলেকে বলে এসব মেশিন দিয়ে তার ইডলি চলবে না, তার ইডলিতে রয়েছে হাতের ছোঁয়া। আর সে খুব যত্ন করে ইডলি বানায়। এই কষ্ট তার কাছে কোনো কষ্টই মনে হয় না, বরং আরো ভালো লাগে। মুরলিও বুঝতে পারে তার বাবা এসব আধুনিক জিনিসে কখনোই অভ্যস্ত হতে পারবে না। তাই সে যেমন আছে তাকে তেমনটাই থাকতে দেয়। একদিন মুরলি বলে যে সে শহরে গিয়ে পড়াশোনা করবে আর তার স্বপ্ন পূরণ করবে। এই কথা শুনে শিবা অনেক বেশি কষ্ট পায়, কেননা সে চায় না মুরলি তাদের ছেড়ে দূরে চলে যাক। সে তো সবসময় চায় যে মুরলি তাদের সাথে তাদের এই ইডলির দোকানটা চালাক। কিন্তু মুরলি তাদেরকে বোঝায় যে শহরে অনেক মানুষ তাদের স্বপ্ন পূরণ করে, অনেকেই সেখানে অনেক উঁচু পজিশনে গেছে। আর সেও চায় না তার বাবা এত কষ্ট করে ইডলি বিক্রি করুক। সে তার ফ্যামিলিকে একটা সুন্দর জীবন দিতে চায়, গাড়ি বাড়ি করতে চায়, আর এজন্যই সে শহরে যেতে চায়। এসব শুনে শিবা বলে গাড়ি বাড়ি টাকা পয়সায় কোনো সুখ নেই, যা আছে তাই গ্রামেই আছে। গ্রামে রয়েছে আত্মার শান্তি, যার কোথাও গেলে কখনো খুঁজে পাওয়া যাবে না। এসব শুনে মুরলি বলে তাহলে কি আমি এই গ্রামে থেকে যাব আপনার মতো করে? তখন শিবা বলে যে গ্রাম ছেড়ে যাওয়াই যদি তোমার স্বপ্ন হয় তাহলে তুমি যেতে পারো, আমি তোমাকে আর আটকাবো না। কিন্তু মুরলি তাও অনেক কষ্টে তার পরিবারকে রাজি করায়। এরপরই সে শহরের উদ্দেশ্যে রওনা হয়। তবে যাওয়ার সময় শিবা তাকে বলে যে সে যেন কখনো তার এই ইডলির দোকান বন্ধ হতে না দেয়। সে যখন মারা যাবে তারপরও যেন এই দোকানটা মুরলি চালিয়ে যায়, সে যেন তার এই কথাটা রাখে। এসব বলতে বলতে শিবা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপরই মুরলি শহরে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে বর্তমানে দৃশ্য দেখানো হয়। দেখা যায় মুরলি ব্যাংককে রয়েছে, আর সেখানেই সে একটা বড় ফুড কোম্পানিতে জব করে। মুরলি বলে যে সে শহরে পড়াশোনা করে বাইরের দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল। এরপরই সে ভিসা পেয়ে সোজা ব্যাংককে শিফট হয়েছে। আর সে এখানে এখন অনেক ভালো আছে, সে অনেক সাকসেসফুলও। আর সে একটা রেস্টুরেন্টের কর্মীদের কাজ শেখায়। সেখানে মুরলির তার বাবার ইডলির দোকানের কথা মনে পড়ে যায়। তখন রেস্টুরেন্টে পাউরুটি হাতে নিয়ে মুরলি তার বাবার ইডলির দোকানের কথা মনে করতে থাকে। ব্যাংককে সে অনেক বিলাসবহুল জীবন কাটায়, কিন্তু তারপরও তার কোথাও একটা তার গ্রাম এবং বাবা মায়ের জন্য শূন্যতা অনুভব হতো। সে তার বাবা মাকে অনেক মিস করত। স্বপ্ন পূরণের আশায় সে তার বাবা মায়ের থেকে অনেক বছর ধরেই দূরে ছিল, কিন্তু এখন তার খুব মন টানছে। এসব ভাবতে ভাবতেই মুরলির ফোনে মীরার কল আসে। মীরা মুরলিকে দ্রুত অফিসে যেতে বলে। আসলে ব্যাংককে যেই কোম্পানিতে মুরলি জব করে তার বস বিষ্ণুবর্ধনের মেয়েই হলো মীরা।
মুরলি আর মীরা একে অপরকে ভালোবাসতো আর কিছুদিন পর তাদের দুজনের বিয়েও হতে চলেছে। তো মীরা তাকে বলে তার বাবা মুরলির জন্য অপেক্ষা করছে। তখনই মুরলি বিষ্ণুর সঙ্গে দেখা করতে যায়। বিষ্ণু মুরলির সাথে কাজ নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করে। এরপর সে মুরলিকে জিজ্ঞেস করে যে তার বাবা মা এই বিয়েতে উপস্থিত থাকবে কি। মুরলি তখন মাথা নেড়ে জানায় না, তারা থাকতে পারবে না। তারা কথা বলছিল তখনই সেখানে একজন লোক এসে বলে যে পুলিশ এসেছে। বিষ্ণু তখন পুলিশ আসার কথা শুনে একটু অবাক হয় আর এর কারণ জানতে চায়। লোকটা তখন আশ্বিনের নাম বলে। আশ্বিন হলো বিষ্ণুর বড় ছেলে। সে হলো বড়লোক বাবার একটা বেয়ারা ছেলে। মাঝে মধ্যেই বিভিন্ন অপরাধমূলক কাজ করে সে, আর এর জন্যই পুলিশি ঝামেলায় জড়িয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয় না। তাই তখনই বিষ্ণু আর মুরলি আশ্বিনকে ছাড়ানোর জন্য পুলিশের কাছে চলে যায়। এরপরই দৃশ্য পরিবর্তন হয়। পুলিশের কাছে আমরা আশ্বিনকে দেখতে পাই, যে কিনা অত্যন্ত বেয়াদব একটা ছেলে, যেটা আমরা পুলিশের সামনে তাকে স্মোক করতে দেখেই বুঝতে পারি। পুলিশ তাদেরকে জানায় যে আশ্বিনকে জুয়া খেলার কারণে ধরা হয়েছে, কারণ এটা একটা অপরাধ। তখন মুরলি পুলিশদের সাথে কথা বলে আর তাদেরকে পাঠিয়ে দেয়। তারপর বিষ্ণু আশ্বিনকে বলে তুমি আজকে সীমা অতিক্রম করে ফেলেছ, আর কত অপমানিত করবে তুমি আমাকে। তখন বিষ্ণু আশ্বিনকে মুরলির সাথে তুলনা করে আর বলে মুরলি কত ব্রিলিয়ান্ট, সে কোম্পানির জন্য কত ভালো ভালো কাজ করছে, আর সে তার ছেলে হয়ে কি করছে। আশ্বিন তো মুরলিকে একদমই পছন্দ করতো না, আর তার বাবার এসব কথা শুনে তার আরো গা জ্বলতে থাকে। তাই সে তাকে অপমান করতে শুরু করে। সে বলতে থাকে মুরলি তুমি কি আমার স্যুট কিনেছো? তখন বিষ্ণু তাকে বলে যে মুরলি তার বোনের স্বামী হতে চলেছে, তাই তাকে যেন সম্মান দিয়ে কথা বলে সে। তখনই আশ্বিন সেখান থেকে চলে যায়। বিষ্ণু তখন মুরলিকে বলে যে আশ্বিনের মা ছোটবেলাতেই মারা গেছে, তাই সে তাকে খুব আদরে আদরে মানুষ করেছে, আর ঠিক এই কারণেই সে বিগড়ে গেছে। মানুষ ছেলেদের চেয়ে মেয়েদের বেশি আদর করে সাধারণত, কিন্তু আমি আমার ছেলেকেই বেশি আদর করেছি, আর তার ফলাফল আজকে এই। এখানে মুরলি আর কি বলবে, তাই সে চুপচাপ সব কথা শোনে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই আশ্বিন তার বাবাকে বলছে যে কোম্পানির সামান্য এমপ্লয়ের সাথে তুমি কিভাবে আমার তুলনা করতে পারো, আর তুমি কিভাবেই বা তাকে আমাদের ফ্যামিলির একজন করতে পারো। তখন বিষ্ণু বলে মুরলির জন্য তাদের কোম্পানিতে 15% লাভ এসেছে। মুরলি তো তাদের জন্য সম্পদ, আর তাছাড়া মুরলি খুবই ভালো মানুষ, তাই সে তার বোন মীরাকে বিয়ে করলে মীরাও অনেক সুখে থাকবে। এসব শুনে আশ্বিন বলে মীরা একজন কর্মচারীকে বিয়ে করবে, আর তুমিও এটা সমর্থন করছো। তোমার মুরলির উপর এত ভরসা করা কিন্তু ঠিক হচ্ছে না। এ কারণে তোমাকে পরে আফসোস করতে হবে, তাই একটু চিন্তা করে দেখো। অন্যদিকে মুরলি তার বাবার বিষয়ে তার মাকে ফোন করে জিজ্ঞেস করে। সে তাদেরকে তার বিয়েতে উপস্থিত থাকতে বলে, কিন্তু শিবা এই বিয়েতে মোটেও রাজি ছিল না, কারণ সে চাইতো যে মুরলি তাদের গ্রামের কাউকেই বিয়ে করুক, আর তাই সে ওই বিয়েতে যেতে একদম রাজি হয় না। রাতে মুরলি আশ্বিনকে নিয়ে আসার জন্য বক্সিং জিমে যায়। সেখানে আশ্বিন বক্সিং করছিল। সে তখন মুরলিকেও চ্যালেঞ্জ করে বসে, আর মুরলিও তো সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আর স্টেজে উঠে যায়। আশ্বিন মুরলির উপর খুব রেগেছিল, কারণ তার বাবা মুরলির সাথে তার তুলনা করেছিল, যা তার মোটেও সহ্য হয়নি, কেননা সে তাকে সব সময় হিংসা করত। তাই সে রাগ করে মুরলিকে মারতে থাকে। অ্যাট লাস্ট সে মুরলিকে বলে সে যদি তার বোনকে কষ্ট দেয় তাহলে সে তাকে মোটেও ছাড়বে না। এরপর মুরলি তাকে বাড়িতে নিয়ে ফিরতে থাকে। পথেই আশ্বিন বলে কাছে একটা জায়গায় থামার কথা। মুরলি তখন সেখানে থামে, আর তখনই দেখতে পায় সে তার জুয়ার আড্ডায় থেমেছে। সেখানে বাকি লোকেরা তাদের টাকা দিতে না চাইলে আশ্বিন তাদের সাথে জুয়ার টাকা নিয়ে লড়াই শুরু করে দেয়। বেঁধে যায় তুমুল গন্ডগোল। তারপরই মুরলি কোনোভাবে আশ্বিনকে ছাড়িয়ে তার সাথে বাড়ি নিয়ে আসে। দৃশ্য চলে যায় পরদিন। মুরলির এঙ্গেজমেন্টের পার্টি শুরু হয়। দেখা যায় অনেক বিলাসবহুল একটা প্যালেসে এই পার্টি হচ্ছে, কিন্তু মুরলি কেন যেন অনেক বেশি আপসেট ছিল, কারণ সে তার বাবা মাকে অনেক মিস করছিল। তার এই বিয়েতে মত ছিল না, কিন্তু মীরা তার বসের মেয়ে হওয়াতে মুরলিকে বাধ্য হয়ে এই বিয়েটা করতে হচ্ছে। পাশাপাশি তার ফ্যামিলিও তো এটাতে তাকে সমর্থন করছে না, তাই মুরলি খুবই আপসেট হয়ে একটা কোনায় দাঁড়িয়েছিল। তারপরে মীরা তাকে ডেকে নিয়ে যায় আর একসাথে ডান্স করতে থাকে। কিন্তু এর কিছুক্ষণ পরই মুরলির ফোনে তার মায়ের কল আসে। তখনই সে তার মাকে বলতে থাকে মা তুমি কি বাবাকে রাজি করাতে পেরেছো? আমি কি টিকিট কাটবো? তখন তার মা জানায় যে তোমার বাবা আর পৃথিবীতে নেই। এই কথা শুনে মুরলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার আর কোনো কিছুই ভালো লাগছিল না। পার্টি শেষে বিষ্ণু তখন মুরলিকে অনেক সান্ত্বনা দেয়। মুরলি এরপর ঠিক করে যে সে কালই তার গ্রামে যাবে। এটা শুনে বিষ্ণু তাকে বলে ঠিক আছে সে যাক, তবে সে যেন তাড়াতাড়ি ফিরে আসে, কেননা বিয়েতে অনেক ভিআইপি মানুষকে ইনভাইট করা হয়েছে। সময় মতো মুরলি না এলে তারা অনেক অসম্মানিত হবে। দৃশ্য চলে যায় পরদিন। মুরলি তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়।
মীরা তখন তার সাথে যাওয়ার জন্য রামরাজন নামের একজনকে ঠিক করে দেয়, যাতে সে মুরলির দেখাশোনা করতে পারে, মুরলির যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এরপরই তারা প্লেনে ওঠে। প্লেনে বসে মুরলি তার বাবার ছবি দেখছিল। তখনই রামরাজন জিজ্ঞেস করে, এটাই কি তোমার বাবা? মুরলি জানায় যে হ্যাঁ, এটাই আমার বাবা। এরপর সে বলতে থাকে যে আমি বছরে শুধু 3-4 বারই আমার ফ্যামিলির সাথে সময় কাটাতাম। আমার আরো বেশি সময় কাটানো উচিত ছিল, কিন্তু সেটা আমি পারিনি বা করিনি। এই স্বপ্ন পূরণের আশায় না তো আমি আমার বাবাকে আমার জীবনে বেশি দিন পেলাম, আর না সে আমাকে তার জীবনে বেশি দিন পেল। আর এখন বাবা আমাকে ছেড়েই চলে গেছে। এসব বলে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখনই রামরাজন তাকে সান্ত্বনা দেয় আর বলতে থাকে যে তোমার বাবা হঠাৎ করেই মারা গেছে, আর সব মানুষই একদিন মারা যাবে, তাই এখন শুধু তার জন্য প্রার্থনা করো। এরপরই মুরলি তার বাবার শেষকৃত্যের অনুষ্ঠানে যায় আর সবকিছু ঠিকঠাক ভাবে শেষ করে। মুরলিকে তখন গ্রামের সবাই দোষ দিতে থাকে আর বলতে থাকে যে সে অনেক পরিবর্তন হয়ে গেছে। মুরলি তখন সেখানে দেখে কল্যাণী তার বাবার লাশের পাশে বসে খুব কাঁদছে। এই কল্যাণী হলো তাদের প্রতিবেশী। সে শিবার কাজে সব সময় সাহায্য করত। শিবা মূলত তার সাথেই মুরলির বিয়ে দিতে চেয়েছিল। মুরলির পর তার বাবার শেষকৃত্যের কাজের জন্য টাকা দেয়। এদিকে দেখা যায় রামরাজনেরও পরিবার ছিল এই একই গ্রামে। সেও তার ফ্যামিলি থেকে অনেক দিন দূরে ছিল। তার ফ্যামিলি তাকে ফোন করলে সে মুরলিকে বলে তার বাড়িতে যায়। রামরাজনকে দেখে তো তার ফ্যামিলি অনেক খুশি হয়ে যায়, কিন্তু বহু বছর পর তার মা তাকে চিনতে পারে না। আর রামরাজন তখন ফ্যামিলি থেকে দূরে থাকার কষ্টটা খুব ভালোভাবেই বুঝতে পারে। এদিকে শিবার মৃত্যুতে কস্তুরী যেন পাথর হয়ে গিয়েছিল, কারণ সে তার স্বামীকে অনেক ভালোবাসতো। তারা একসাথে কতগুলো পথ পাড়ি দিয়ে এসেছে। তো দেখা যায় কল্যাণীও এখন তাদের সাথে তাদের বাড়িতে থাকতে শুরু করে। কল্যাণী তো মুরলির উপর খুবই রেগেছিল, কেননা মুরলি তার ফ্যামিলিকে ছেড়ে চলে গিয়েছিল। কল্যাণী বলতে থাকে যে তার মা 2 দিন ধরে কিছুই খায়নি, তাই মুরলি যেন তার মাকে কিছু একটা খাওয়ায়, আর তার বিপির ওষুধ টিভির উপর রাখা আছে, সেটাও যেন খাইয়ে দেয়। এই কথা বলেই কল্যাণী সেখান থেকে চলে যায়। এরপর মুরলি তার মাকে জোর করে খাবার খাওয়ায়। সেদিন মাঝরাতেই মীরা তাকে ফোন করে। তারা দুজন কিছুক্ষণ কথাবার্তা বলে। এরই মাঝে কস্তুরী ছুটে বাইরে বেরিয়ে আসে আর বলতে থাকে যে 3টা বেজে গেছে, তার বাবাকে ডাকতে হবে। তার বাবা ইডলির দোকানে যাবে, দেরি হলে সে রাগারাগি করবে। তখনই মুরলি তাকে বোঝায় যে সে এখন আর নেই। এটা শুনে সে বলে, ও তো তুমি কি আমাকে তোমার বাবার ইডলির দোকানে একটু নিয়ে যাবে? তখন মুরলি তাকে নিয়ে সেই সময় তার বাবার ইডলির দোকানে যায়। সেখানে গিয়ে কস্তুরী অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর তার বিয়ের সময়কার কথাগুলো সে ভাবতে থাকে। কস্তুরী আর শিবা তার শাশুড়ির সহযোগিতা নিয়ে এই ইডলির দোকানটা শুরু করেছিল। এসব মনে করেই সে কান্নায় ভেঙে পড়ে। এই ইডলির দোকান শিবার অনেক প্রিয় ছিল, আর এখানেই তাদের হাজার হাজার স্মৃতি জড়িয়ে আছে। দৃশ্য চলে যায় পরদিন সকালে। মুরলি অনেক বেশি উদাস হয়ে বাইরে বসেছিল। তখনই কল্যাণী সেখানে আসে আর মুরলির মাকে ডাকতে থাকে। আর তখনই সে বুঝতে পারে কস্তুরীও মারা গেছে। তখন তো মুরলি অনেক ভেঙে পড়ে। আর এইদিকে মীরাও এই খবর শুনে অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ সামনেই তাদের বিয়ে ছিল। এই পরিস্থিতিতে যদি মুরলি ফিরে না আসে তাহলে কি হবে? এদিকে মুরলি তো তার বাবা মা দুজনকেই হারিয়ে অনেক বেশি আপসেট হয়ে পড়ে আর বাড়িতে একা একাই থাকতে শুরু করে। তার ছোটবেলা থেকে তার ফ্যামিলির সাথে কাটানো সময়গুলো এখন বারবার মনে পড়তে থাকে, আর এইসব মনে করে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। পরদিনে দেখা যায় মীরা মুরলিকে কল করে আর তাকে জানায় যে তার বাবার দোকান বন্ধ করার পরই সে ফিরে আসবে। তখনই কল্যাণী সেখান দিয়ে যাচ্ছিল। মুরলি তখন কল্যাণীকে ডাক দেয় আর বলে যে আমার অনুপস্থিতিতে আমার বাবা মায়ের খেয়াল রাখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তখনই কল্যাণী জানায় যে আমার মা বলেছিল তোমার বাবা মায়ের খেয়াল রাখতে, তাই আমি রেখেছি। কথা বলেই সে ওখান থেকে চলে যায়। সেই সময় মুরলির সামনে তাদের গরুর বাছুরটা চলে আসে, আর সে বাছুরটিকে ধরতে গেলে বাছুরটি দৌড়ে পালিয়ে যায়। এরপর আমরা রামরাজনকে দেখি। সে মুরলিকে ব্যাংককে ফেরার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে জানায় যে সে তার বাবার শখ আর এই বাড়ি ছেড়ে আর দূরে যেতে পারবে না। তাছাড়া এই সময়টা সে বিয়ে নিয়ে ভাবতেই পারছে না। ঠিক সেই সময় মীরা রামরাজনকে ফোন করে আর মুরলিকে বুঝিয়ে শুনিয়ে ব্যাংককে ফিরিয়ে আনতে বলে। মীরা তখন অনেক বেশি ভয় পাচ্ছিল যে যদি মুরলি না আসে তখন কি হবে। এই সব দেখে আশ্বিন বলে, মুরলিকে আমি অবশ্যই ফিরিয়ে নিয়ে আসব, তুমি চিন্তা করো না। এখান থেকে দৃশ্য চলে আসে রাতের বেলা। রামরাজন মুরলিকে এসে বলে, তোমার বাবার ইডলির দোকান অনেক বেশি পুরনো, এটা নিয়ে কি করবে? সেখানে মারি নামের এক লোক ছিল। সে মুরলিকে বলে, তোমার বাবার দোকানটা আমি কিনতে চাই। এটা অনেক পুরাতন দোকান, 4 লাখই এটার জন্য যথেষ্ট, কিন্তু আমি 7 লাখ দিচ্ছি, কেননা দোকানটা অনেক বেশি জনপ্রিয় ছিল। আর চোখের সামনে এটা বন্ধ হয়ে পড়ে থাকে
থাকলে খুবই খারাপ লাগবে। রামরাজনও তখন মীরার চাপে পড়ে দোকান বিক্রি করে এখান থেকে চলে যেতে বলে। পরে মুরলিও এতে রাজি হয়ে যায়। তবে বাড়ি গিয়ে মুরলি তার বাবার ইডলির দোকানের কথা ভাবতে থাকে। তার বাবা কিভাবে হাত দিয়ে চাল পিষত সেগুলোই সে কল্পনা করতে থাকে। এই দোকানটাই তো মুরলির বাবার শেষ স্মৃতি। পরদিনই দেখা যায় মারি সহ গ্রামের কিছু লোক সেখানে অপেক্ষা করতে থাকে শুধুমাত্র মুরলির জন্য। মুরলি আজ তার দোকানটা মারির কাছে বিক্রি করবে। সেখানে তখন রামরাজনও ছিল। তবে মুরলি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় যে সে দোকানটা আসলে বিক্রি করবে না। তারপর সে সেখান থেকে উঠে চলে যায়। এতে মারি তার উপর রাগ করে তাকে মারতে চলে আসে। তখনই তাদের মধ্যে ছোটখাটো একটা ঝামেলা হয়ে যায়। সেই সময় রামরাজন সহ গ্রামের বাকি লোকেরা বলে যে সে তার বাবার দোকান চালিয়ে যেতে চায়, তাই মারি এতে বাধা দিতে পারে না। এ কারণে শেষ পর্যায়ে মারি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এদিকে এই খবর জানতে পেরে মুরলির উপর কল্যাণী অনেক রাগ করে আর তাকে অনেক কথা শোনাতে থাকে। সে বলতে থাকে যে সে তার বাবার শেষ স্মৃতিটুকুও বিক্রি করে দিল। এত বছর ধরে মারি তার বাবার থেকে দোকানটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তার বাবা এই দোকান বিক্রি করেনি। আর সে শেষ পর্যন্ত ওই লোকের কাছেই কিনা দোকানটা বিক্রি করলো। সে তো মুরলির উপর না বুঝেই রাগারাগি করতে থাকে। তখনই মুরলি জানায় যে সে তার বাবার দোকানটা বিক্রি করেনি। এই কথা শুনেই কল্যাণী একটু শান্ত হয়। এদিকে মীরা অনেক চিন্তায় ছিল, কারণ কাল তাদের বিয়ে, কিন্তু এখনো মুরলি ফিরে আসেনি। তাই সে রামরাজনকে কল দিয়ে চাপ দিতে থাকে। সে বলে মুরলি তার বাবার দোকানটা বিক্রি করতে চায়নি, সে ওই দোকানটা এখন চালিয়ে যেতে চায়। এই কথা শুনেই তো মীরা মুরলিকে কল করে আর এটা নিয়ে অনেক রাগারাগি করতে থাকে। কল্যাণী সেখানে বসে তখন বাসন ধুচ্ছিল, তাই সে মীরার কথাও শুনতে পাচ্ছিল। শেষ পর্যায়ে মীরা আর তার বাবা মুরলিকে ফিরে আসার জন্য রীতিমতো হুমকি দিতে থাকে, কিন্তু তবুও মুরলি তাদেরকে মানা করে দিয়ে ফোন কেটে দেয়। এটা দেখে আবার এদিকে কল্যাণী অনেক খুশিই হয়। এরপর মুরলি বাইরে যায় আর রামরাজনকে জানিয়ে দেয় যে সে আর ব্যাংককে ফিরবে না। রামরাজনও তখন তাকে সমর্থন করে, কেননা এত বছর পর সে ফ্যামিলির কাছে এসে যখন দেখেছে যে তার মা তাকে চিনতে পারেনি, তখনই সে ফ্যামিলির মূল্যটা বুঝতে পেরেছে। নিজের ফ্যামিলি, নিজের জন্মভূমি তার কাছে সবার আগে। সে বাড়ি ফেরার পর তার বউ বাচ্চার মুখে হাসি দেখেছে, তাই সেও আর ব্যাংককে ফিরতে চায় না। এখানেই বাকিটা জীবন কাটিয়ে দিতে চায় নিজের জন্মভূমিতে। তো এরপরই মুরলি বাড়িতে যায়। সে তার বাছুরটিকে ধরতে চায়, কিন্তু বাছুরটি তখনও তাকে ধরা দেয় না। এই নিয়ে সে কল্যাণীকে জিজ্ঞেস করলে কল্যাণী তাকে বলে যে বাছুরটা তাকে পছন্দ করে না, তাই তাকে ধরা দেয় না। তবে ঠিক সময় এলেই বাছুরটা তাকে ধরা দিবে। এরপর থেকে কল্যাণী আর মুরলি একসঙ্গে সব কাজ সামলাতে থাকে। কল্যাণীকে মুরলির সঙ্গে দেখে রামরাজন তাকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মুরলি জানায় যে কল্যাণী আর সে ক্লাস 9-এ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। এরপরই রামরাজন মীরাকে কল্যাণী আর মুরলির ছবি পাঠায়। এটা দেখে মীরা খুবই রেগে যায় আর রাগের চোটে সে ফোনই ছুঁড়ে ফেলে দেয়। এরপর দেখা যায় কল্যাণী আর মুরলি মিলে তার বাবার ইডলির দোকানটা আবারও চালু করে। তারা একসাথেই কাজ করতে থাকে। মুরলি হামানদিস্তায় চাল পিষতে থাকে, তবে সে আগে কখনো এটা করেনি, তাই তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। দেখা যায় সেও এখন প্রতিদিন তার বাবার মতো ভোর 3টায় উঠে গোসল করে নেয় আর তার দোকানে চলে যায়, যাতে করে সে তার বাবার মতোই হাতে করে চাল পিষতে পারে। কল্যাণীও তাকে সাহায্য করত, কিন্তু তারা কোনোভাবেই চাল ঠিক মতো পিষতে পারছিল না। এরপর তারা কোনো না কোনো ভাবে চালগুলো গুঁড়ো করে আর ইডলি বানিয়ে বিক্রি করে, কিন্তু তাদের এই ইডলি শিবার মতো এত সুস্বাদু হয় না। মুরলি আর কল্যাণী তখন আরো বেশি পরিশ্রম করতে থাকে, কিন্তু শিবার ইডলি অনেক বেশি বিখ্যাত ছিল, তাই কোনোভাবেই তার মতো ইডলি তারা বানাতে পারছিল না। এতে মুরলি অনেক বেশি আপসেট হয়ে যায় আর হতাশও হয়ে পড়ে। এদিকে কল্যাণীকে মারি রাস্তায় অনেক বিরক্ত করত। সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু কল্যাণী তাকে পাত্তাই দেয় না। এদিকে মুরলি তার দোকানটি চালানোর জন্য অনেক পরিশ্রম করছিল, আর এখন তো রামরাজানও তাদের সাথে ছিল। কিন্তু এত বছরে দেখা যায় সেখানে অনেক আধুনিক দোকান হয়ে গেছে, আর সে যেহেতু শিবার মতো ইডলি বানাতে পারছিল না, তাই তার দোকানে খরিদ্দারও খুব কম আসতো। তাই মুরলি খুব চিন্তায় পড়ে যায়। সেই সময়ই মারি আসে আর বলে যে আধুনিক দোকানের সামনে তার দোকান মোটেও টিকবে না, সে তাকে তার দোকানটা দিলে তার অনেক লাভ হতো। সে তো বুঝলো না, আর এখন তো অনেক দেরি হয়ে গেছে। এইসব শুনে মুরলি আপসেট হয়ে যায়। রাতে সে মন খারাপ করেই ঘুমাতে যায়। তখনই মুরলির স্বপ্নে তার বাবা আসে আর বলে কি হয়েছে তোমার? তখন মুরলি বলে আমি তোমার এবং মায়ের খেয়াল রাখতে পারিনি, আর তোমার দোকানটাও তোমার মতো চালাতে পারছি না। আমি অনেক একা হয়ে গেছি বাবা, কি করব বুঝতে পারছি না। মুরলির বাবা তখন বলে মানুষের কথায় কি যায় আসে, আর তুমি একা নাও, আমি সব সময় তোমার পাশে আছি। তখনই মুরলির ঘুম ভেঙে যায় আর সে তার সামনে ওই বাছুরটিকে দেখতে পায়, আর এই প্রথমবার বাছুরটি তাকে ধরা দেয়। তখনই সে বুঝতে পারে যে এই বাছুরটির মাধ্যমেই নিশ্চয়ই তার বাবা সব সময় তার পাশে আছে। তাই সে
খুব খুশি হয়ে যায়। এরপরে মুরলি তার বাবার মতো পোশাক পরে নতুন উদ্যমে সবকিছু শুরু করার জন্য দোকানে যায়। আমরা তার বাবাকেও তার সাথে হেঁটে যেতে দেখি। কল্যাণী আর রামরাজনও তাকে দেখে অবাক হয়ে যায়। তাকে তো একদম তার বাবার মতো লাগছে। এরপরই মুরলি তার বাবার মতো করেই কাজ শুরু করে, একদম যত্ন সহকারে। সে সবকিছু একা হাতে করতে থাকে। তাকে একা সবকিছু করতে দেখে কল্যাণী অনেক অবাক হয়। তার দোকানে তখন একটা বুড়ো লোক আসে, যে বহু বছর ধরে শিবার হাতের ইডলি খেয়েই খেতে কাজ করতে যেত। তবে শিবা মারা যাওয়ার পর মুরলি তার মতো ইডলি বানাতে পারত না, তাই সে আসতো না। তবে আজ অনেকদিন পর মুরলিকে শিবার বেশভূষাতে দেখে সে আবারও এসেছে দোকানে। এসে সে ইডলি খেতে বসে যায়। মুরলির ইডলি এবার পুরোপুরি নিখুঁত হয়, ঠিক শিবার মতো। এটা দেখে ওই লোকটি অনেক ইমোশনাল হয়ে যায়। সে মুরলির জায়গায় শিবাকে দেখতে থাকে। লোকটি তখন রামরাজনকে ইডলিটা খেয়ে দেখতে বলে। কল্যাণী আর মুরলি দুজনেই তো অনেক খুশি, কারণ এতদিনে তাদের ইডলি শিবার মতো হয়েছে। ঠিক তখনই আবার গাড়ির শব্দ পেয়ে তারা বাইরে আসে, আর এসেই তারা আশ্বিনকে দেখতে পায়। কল্যাণীকে তখন মুরলি বাড়িতে যেতে বলে। কল্যাণীও চুপচাপ চলে যায়। তখনই আশ্বিন মুরলিকে অসম্ভব ভাবে মারতে থাকে, তার বোনের সাথে বিয়ে বাতিল করার জন্য। সে তো মুরলির উপর অনেক বেশি ক্ষেপেছিল। এরপরই সে মুরলির দোকানের ব্যানারটা খুলে ফেলে। এরপর সে যখনই সেই ব্যানারের উপর পা দিতে যাবে, তখনই মুরলি অনেক বেশি রেগে যায়, আর তার ধৈর্যের বাঁধ ভেঙে সে উঠে তাকে একটা চড় মেরে বসে। আশ্বিন যেহেতু বক্সার ছিল, তাই সে মুরলিকে উঠে মারতে শুরু করে, আর তার বডিগার্ডদের তার আর মুরলির মাঝখানে আসতে নিষেধ করে। মুরলি তো এরপর আশ্বিনকে মেরে একেবারে আধমরা করে ফেলে, আর তার একটা পাও ভেঙে দেয়। এরপর আশ্বিনের গার্ডরা তাকে তুলে শহরের একটা হসপিটালে নিয়ে যায়। এই খবর পেয়ে বিষ্ণু আর মীরা দ্রুত সেখানে চলে আসে, আর তারা সবাই ওই শহরে স্থানান্তরিত হয়ে যায়। মুরলি ওই হসপিটালে আসে, কারণ সে আশ্বিনকে এভাবে মারতে চায়নি, কেননা সে তার বসের ছেলে। তার প্রতি মুরলির একটা সফট কর্নার তো ছিলই, কিন্তু তার বাবার দোকানে আক্রমণ করায় সে সেটা সহ্য করতে পারেনি, তাই এভাবে মেরে বসেছে। ডাক্তারের পর বিষ্ণুকে জানায় আশ্বিনের পা ঠিক হতে ৩-৪ সপ্তাহ লেগে যাবে। বিষ্ণু তো খুবই রেগে ছিল। সে বেরিয়ে এসেই মুরলিকে বলে যে সে কখনোই তার বাচ্চাদের গায়ে হাত তোলেনি, আর সে কিভাবে সাহস করলো। সে আশ্বিনকে মেরে মোটেও ঠিক করেনি। আশ্বিন একবার সুস্থ হয়ে গেলে কিন্তু তার বিপদ হবে, তাই সে সুস্থ হওয়ার আগেই সে যেন কোথাও লুকিয়ে পড়ে, কেননা সে সুস্থ হলে তাকে মেরেই ফেলবে। কিন্তু মুরলি এতে তেমনটা পাত্তা দেয় না, তাই সে চুপচাপ তার দোকানে ফিরে আসে। তখন রামরাজন তাকে বলে আশ্বিন অনেক শক্তিশালী, তাকে তার মারা উচিত হয়নি। সে তার এই দোকান ধ্বংস করে দিবে আর তাকেও মেরে ফেলবে। কিন্তু মুরলি এসবে একটুও ভয় পায় না। আর অন্যদিকে মীরা হসপিটালে আশ্বিনকে দেখতে যায়। সে গিয়ে দেখে আশ্বিন একটু সুস্থ হয়েছে। তখন মীরা আশ্বিনকে বলে যে মুরলিকে এর জন্য মূল্য দিতে হবে। আশ্বিনের মুরলির উপর অনেক রাগ ছিল, তাই তার ভেতরে প্রতিশোধের আগুনও জ্বলছিল। এভাবেই ধীরে ধীরে দিন কাটতে থাকে, আর আশ্বিনও আস্তে আস্তে ঠিক হতে থাকে। সে তো এবার বক্সিং প্র্যাকটিস করতে শুরু করে, আর মুরলিকে মারার চিন্তা করতে থাকে। ওদিকে বিষ্ণু অনেক বেশি ধনী আর প্রভাবশালী লোক হওয়ায় আশ্বিনকে মারার খবর পুরো মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এদিকে মুরলিও নির্ভয়ে তার দোকান চালাতে থাকে। ধীরে ধীরে মুরলির দোকানও অনেক বিখ্যাত হয়ে ওঠে। তার খরিদ্দার দিন দিন বাড়তেই থাকে। দেখা যায় মারি সেদিন হোটেলে ছিল। তার দোকানের খরিদ্দার দিন দিন কমতে থাকে, তাই তার মুরলির উপর অনেক বেশি রাগ হয়। কারণ মুরলির দোকান চলার কারণেই তার খদ্দের কমে গেছে, তাই সে তাকে নিয়ে হিংসে করতে থাকে। এদিকে সে কল্যাণীকেও পছন্দ করত, আর কল্যাণী তো খুব সম্ভবত মুরলিকে পছন্দ করে, আর এসব কারণেই সে মুরলিকে মেরে ফেলতে চায়। এদিকে তো মুরলি ধীরে ধীরে গ্রামবাসীর আপন হয়ে ওঠে। সে গ্রামের মানুষকে সাহায্য করায় তাদের সবার কাছের মানুষ হয়ে ওঠে। এরপর একদিন মুরলি তার বাছুরটি নিয়ে গাছতলায় বসেছিল। তখনই কল্যাণী এসে বলে যে তুমি এখানে কেন বসে আছো? তখন মুরলি জানায় যে আমি এখানে শান্তি খুঁজে পেয়েছি। আগে আমি দামি গাড়িতে ঘুরতাম, রাত দিন কাজ করতাম, কিন্তু আমার মনে কোনো শান্তি ছিল না। আর এখন এই গ্রামের মানুষের অনেক ভালোবাসা পেয়েছি আমি। এখন আমার মনে অনেক শান্তি লাগছে। আমার বাবা ঠিকই বলেছিল, আসলেই নিজের জন্মভূমির মতো আনন্দ আর কোথাও পাওয়া যায় না। কল্যাণী তখন মুরলিকে একটা মালা দেখায় আর জিজ্ঞেস করে এটার কথা কি তার মনে আছে? তখন মুরলি জানায় যে না, মনে নেই। কল্যাণী তখন মুরলিকে জানায় যে এটা সে তার জন্মদিনে উপহার দিয়েছিল, যখন তারা ক্লাস 8-এ পড়তো। মুরলি তো এই কথা শুনে অনেক লজ্জাই পায়। এরপর রাতের বেলা সে জঙ্গলের রাস্তা দিয়ে তার বাছুরটি নিয়ে একা একা বাড়ি ফিরছিল। তখনই সে আশেপাশে কিছু মানুষের উপস্থিতি টের পায়। সেই সময় বিপদ বুঝে সে বাছুরটিকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর সে রামরাজনকে কল করে আর জঙ্গলের দিকে কিছু গ্রামবাসীদের পাঠিয়ে দিতে বলে।
আর তখনই তার সামনে আশ্বিনের কিছু গার্ড আসে। তাদের সাথে আশ্বিনও ছিল। সে তখন মুরলিকে মারতে যায় আর মুরলিও তখন পাল্টা আঘাত করতে চায়। ঠিক তখনই তার মনে পড়ে যায় তার বাবার বলা একটা কথা, যে সবসময় মারামারি করলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না। এজন্য সে আর আশ্বিনকে মারে না, যার ফলে আশ্বিন তাকে অনেক মারতে থাকে, কিন্তু মুরলি তাকে পাল্টা কোনো আঘাতই করে না। একটা পর্যায়ে আশ্বিন তাকে মারতে মারতে একেবারে আধমরা করে ফেলে। মুরলি তখন তাকে বলে যে সে কি এখন খুশি। এ কথা শুনে আশ্বিন আরো বেশি রেগে যায় আর তাকে আরো মারতে থাকে। তখনই সেখানে গ্রামের লোকেরা আসতে থাকে। এটা দেখে আশ্বিন আর তার গার্ডরা মুরলিকে একটা গাড়িতে তোলে আর তাকে একটা ক্ষেতের ভেতরে নিয়ে যায়। এই খবর পেয়ে তখন সেখানে বিষ্ণুও চলে আসে আর সে দেখতে পায় যে গার্ডরা মুরলিকে ধরে আছে। তখন সে আশ্বিনকে জিজ্ঞেস করে যে এখন সে খুশি কিনা। তখন আশ্বিন বলে যে প্রশ্নটা মুরলিও আমাকে করেছিল, সে তার গায়ে হাত তুলেছে, এজন্য সে তাকে মেরেই ফেলতে চায়। আশ্বিন তখন বন্দুক বের করে, কিন্তু বিষ্ণু তাকে মানা করতে থাকে যে তার এমনটা করা মোটেও উচিত হবে না। তবে এই নিয়েই তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় আর আশ্বিন এক পর্যায়ে রেগে গিয়ে মুরলিকে গুলি করে দেয়। এটা দেখে বিষ্ণু সাথে সাথে তার বন্দুক কেড়ে নেয় আর গার্ডদেরকে তাড়াতাড়ি করে ফ্লাইটের টিকিট কাটতে বলে। তার গার্ডরা তখন মুরলির দেহ জঙ্গলে ফেলে আসে। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। অন্যদিকে গ্রামবাসীর সঙ্গে রামরাজনও জঙ্গলে আসে। এখানে এসেই তারা মুরলির রক্ত দেখতে পায়। এটা দেখেই তো তারা অস্থির হয়ে যায়। তারা সকলে মিলে তখন মুরলিকে খুঁজতে শুরু করে। গ্রামের সকলে তখন একত্রিত হয় আর এসব দেখে কল্যাণী অনেক বেশি কান্না করছিল। তার অনেক কষ্ট হচ্ছিল, কেননা সে তো মুরলিকে ভালোবাসতো। কিন্তু তাদের মধ্যে মারি সবচেয়ে বেশি খুশি হয়, কারণ সে তো মুরলিকে সহ্যই করতে পারত না। তখনই একটা লোক খবর দেয় যে আশ্বিনের গার্ডদের মুরলির দেহ নিয়ে যেতে দেখা গেছে। এই কথা শুনেই তো সকল গ্রামবাসী মুরলিকে খুঁজতে শুরু করে। তারা সবাই মিলে জঙ্গলের দিকে যায়। দেখা যায় গ্রামের অধিকাংশ লোকই অস্ত্র নিয়ে বিষ্ণুর বাড়ি ঘেরাও করে ফেলে, কারণ তারা সবাই মুরলিকে অনেক বেশি ভালোবাসতো। মুরলির সাথে এই অন্যায় তারা কখনোই মেনে নিবে না। অন্যদিকে দেখা যায় কিছু গ্রামবাসী মুরলির দেহ খুঁজে পায় আর তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। মুরলি আসলে মরেনি, সে তখনও বেঁচে ছিল। এরপর বিষ্ণুকে তার গার্ড জানায় যে মুরলি বেঁচে আছে, কিন্তু গ্রামবাসী তো এখনো থামছে না। তাই গ্রামবাসীকে দমানোর জন্য তারা পুলিশকে খবর দেয় আর পুলিশও তাদেরকে বাধা দিতে পারে না। এদিকে রামরাজন মীরার সঙ্গে দেখা করতে আসে। সে তাকে তার সাথে বাইরে চা খাওয়ার প্রস্তাব দেয় আর মীরাও এতে রাজি হয়ে যায়। চা খাওয়ার ছলে রামরাজন মীরার থেকে তার ফোনটা কেড়ে নেয় আর এদিকে বিষ্ণু মীরাকে ফোনে খুঁজে পায় না। বাইরেও এত লোক দেখে বিষ্ণু তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর এদিকে রামরাজন মীরাকে আটকে রাখে। মীরা তো কিছুই বুঝতে পারে না। সে জানতে চায় যে আমার বডিগার্ডরা কোথায়। তখনই আমরা দেখতে পাই যে রামরাজনই বডিগার্ডদের বেঁধে রেখেছে। সে এতদিন তাদের হয়ে কাজ করেছিল, তবে মুরলির সাথে তারা যা করেছে সেটা মোটেও ঠিক নয়। তাই সে এখন মুরলির হয়েই তাদের সাথে এমনটা করছে। গ্রামবাসীরা এরপর পুলিশকে জানায় যে বিষ্ণুর পরিবার মুরলিকে গুলি করেছে, এজন্য তারা বিষ্ণুর বাড়ি ঘেরাও করেছে। আর পুলিশ যদি অপরাধীদের সমর্থন করে তাহলে তারা পুলিশকেও ছাড়বে না, সবকিছু শেষ করে দিবে। পুলিশের পর নিরুপায় হয়ে বাড়ির ভেতর আসে আর জানায় যে গ্রামবাসীরা মুরলির জন্য বিচার চাইছে। তখন বিষ্ণু আশ্বিনকে জিজ্ঞেস করে যে মীরা কোথায়। আশ্বিন তখন মীরার ফোনে কল করে, কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়, কারণ ফোনটা তো ছিল রামরাজনের কাছে আর সে ফোনটা ইচ্ছে করেই বন্ধ করে দিয়েছে। এই নিয়ে তো বিষ্ণুরা অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর এদিকে মীরা তো কিছুই বুঝতে পারছিল না, কারণ সেই ব্যাপারে কিছুই জানতো না। এরপর দেখা যায় গ্রামবাসীরা হাসপাতালে ফোন করে মুরলির অবস্থার খোঁজ খবর নেয় আর বলে টাকার কোনো চিন্তা নেই, মুরলির যেন সব থেকে ভালো চিকিৎসা হয়, টাকা তারা দিবে। মারি তখন তাদের কাছ থেকে জেনে নেয় যে মুরলি বেঁচে আছে কিনা। এদিকে মীরা বুঝতে পারে যে মুরলির কিছু একটা হয়েছে, তাই সে রামরাজনের কাছে জিজ্ঞেস করতে থাকে যে মুরলির কি হয়েছে। সেই সময় রামরাজন তাকে জানায় যে তার বাবা আজকে মুরলিকে গুলি করেছে আর সে এখন হসপিটালে আছে। এসব শুনে সে তো অবাক হয়ে যায়। পুলিশের পর গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করে যে যদি মুরলি কারো নাম না বলে তাহলে কি গ্রামবাসী বিষ্ণুর বাড়ির সামনে থেকে চলে যাবে। গ্রামবাসী বলে ঠিক আছে, তাহলেই তারা যাবে। এদিকে হাসপাতালে কল্যাণী মুরলির পাশে বসে প্রার্থনা করছিল। কিছুক্ষণ পরই দেখা যায় মুরলি চোখ খোলে। কল্যাণী তখন তাকে চিন্তা করতে নিষেধ করে আর বলে যে সে সবকিছু সামলে নিবে। এরপর সে ডাক্তারকে ডাকতে যাবে, তখনই মুরলি তাকে ডাকে আর পাশে বসতে বলে। এরপর সেখানে পুলিশ আসে গ্রামের মোড়লকে সাথে নিয়ে আর জিজ্ঞেস করে যে তোমাকে কে গুলি করেছে, সত্যি করে বলো। কিন্তু তখন মুরলি মিথ্যা বলে আর বলে
যে কে আমাকে গুলি করেছে সেটা আমি নিজেও দেখতে পাইনি। এরপর পুলিশ আর গ্রামবাসীরা সবাই সেখান থেকে চলে যায়। রামরাজন তখন মীরাকে বলে যে মুরলি বলেছে তার বাবা তাকে গুলি করেনি, কে তাকে গুলি করেছে তা সে নাকি জানে না, তো এখন আর কি করার। এরপর সে মীরাকে ছেড়ে দেয়। মীরাও এতে নিশ্চিন্ত হয়। এরপরে পুলিশ এসে বিষ্ণুকে জানায় যে মুরলি বিষ্ণুর নাম নেয়নি। কিছুক্ষণ পর মীরাও বাড়িতে ফিরে আসে আর জানায় যে গ্রামবাসী আর রামরাজন তাকে আটকে রেখেছিল। এরপর সে বিষ্ণুকে জিজ্ঞেস করে যে গ্রামবাসী আর রামরাজন যা বলছে তা কি ঠিক, সেই কি মুরলিকে গুলি করেছে। কিন্তু বিষ্ণু এটা নিয়ে কথা বলতে চায় না। তবে মীরা তো থামবার পাত্র নয়, সে বারবার জোর করতে থাকে। তখন বিষ্ণু তাকে বলে আমি গুলি করিনি, তুমি কি আমাকে বিশ্বাস করো নাকি গ্রামবাসীকে। মীরা বলে আমি অবশ্যই তোমাকে বিশ্বাস করি। এরপর মীরা রুম থেকে চলে যায়। আশ্বিন বিষ্ণুকে বলে শুধুমাত্র মুরলির জন্য গ্রামবাসীরা মীরাকে আটকে রেখেছিল, তাই সে মুরলিকে ছাড়বে না। বিষ্ণু তখন বলে মুরলি তার বাবার ইডলির দোকানে কাজ করে মরতেও রাজি আছে। আর তুমি কি করছো, তোমার বাবার কোম্পানি জয়েন করছো না কেন তুমি। এই কথা শুনে আশ্বিন রেগে যায় আর বলে বিষ্ণু আবার মুরলির সাথে আশ্বিনের তুলনা করছে। সে তো এসবে খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এদিকে কল্যাণী মুরলিকে নিয়ে গ্রামে ফিরে আসে। গ্রামের সবাই তাকে দেখে অনেক খুশি হয় আর তাকে বরণও করে নেয়। তাদের এত ভালোবাসা দেখে মুরলি খুব মুগ্ধ হয়। এরপরই দেখা যায় কল্যাণী তাকে ঘরে নিয়ে যায়। তখন কল্যাণীর মা তাকে বলে গ্রামের লোকেরা তাদের একসঙ্গে দেখে খারাপ কথা বলছে, তাই সে কল্যাণীকে এখান থেকে নিয়ে যেতে চায়। কিন্তু মুরলি এই কথা শুনে বলে যে সে কল্যাণীকেই বিয়ে করবে, তাকে এখান থেকে কোথাও যেতে হবে না আর মানুষও কোনো কথা বলার সুযোগ পাবে না। এই কথা শুনে কল্যাণীও অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে কল্যাণী আর মুরলি একসঙ্গে অনেক ভালো সময় কাটাতে থাকে। কিছুদিন পরই মুরলি সুস্থ হয়ে গেলে মীরা তার সাথে দেখা করতে আসে। সে এসেই জিজ্ঞেস করে সেদিন কে তাকে গুলি করেছিল, কিন্তু মুরলি বলে সে জানে না। মীরা তখন তাকে বলে তার বিয়ে আটকে যাওয়ার কারণে তারা অনেক অসম্মানিত হয়েছে আর মুরলি এটা মোটেও ঠিক করেনি। মুরলিও তখন তাকে পাল্টা প্রশ্ন করে যদি তার বাবা মারা যেত তাহলেও কি সেই বিয়ের পরোয়া করত। এই কথা শুনে মীরা তখন নিজের ভুল বুঝতে পারে। এরপর সে জানতে চায় সে কেন তার ভাইকে মেরেছে। মুরলি তখন তাকে তার ভাইয়ের সব কর্মকাণ্ডের কথা বলে দেয়। এতদিন সে না বললেও আজ সবই খোলাসা করে। সে আরো জানায় যে সে তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে। এসব শুনে মীরার আর কি বা করার ছিল, তাই সে তাকে নিজের খেয়াল রাখতে বলে সেখান থেকে বিদায় নেয়। এদিকে আশ্বিনকে দেখানো হয়। তাকে তার বাবা জিজ্ঞেস করে যে সে কি চায়। আশ্বিন বলে সে মুরলির ইডলির দোকানটা কেড়ে নিতে চায়। বিষ্ণুর তো এতে মোটেও ইচ্ছা ছিল না, কিন্তু তারপরেও সে তার ছেলের এই ইচ্ছা মেনে নেয়। এরপর সে পুলিশের সাহায্য নেয় আর এক প্রকার বেআইনি ভাবেই মুরলির দোকান কেড়ে নিতে চায়। তবে কিছুদিন পর পুলিশ জানায় যে সে মুরলির ওই ইডলির দোকান নিতে পারবে না, কারণ মুরলির কাছে দোকানের ডকুমেন্ট আছে। এসব শুনে তো আশ্বিন আরো রেগে যায়। সে তখন পুলিশকেই হুমকি দিয়ে বসে। পুলিশ তখন বলে মুরলিকে গুলি করার কেস যদি আবারও চালু করা হয় তাহলে কিন্তু সেই বিপদে পড়বে, তাই সে যেন বুঝে শুনে ব্যবহার করে। এতে করে আশ্বিন বেশ ভয় পেয়ে যায়। এরপরই পুলিশ বাইরে এলে একজন কনস্টেবল জিজ্ঞেস করে যে দোকানের ডকুমেন্ট কি আসলেই আছে। তখন পুলিশ অফিসারটি বলে ওরা মুরলির দোকান ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আমি এটা কখনো হতে দিব না। আর তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ওই পুলিশ অফিসার ছোটবেলায় তার বাবার সাথে শিবার দোকানে আসতো ইডলি খেতে। তার তো শিবার হাতের ইডলি খুব ভালো লাগতো। একদিন শিবা জিজ্ঞেস করে যে সে বড় হয়ে কি হতে চায়। তখন সে বলেছিল আমি বড় হয়ে পুলিশ হতে চাই। এই কথা শুনে সেদিন শিবা তাদের কাছ থেকে ইডলির টাকা নেয়নি, কারণ সে খুব খুশি হয়েছিল। আর সেই কারণেই পুলিশ অফিসার আশ্বিনদের সঙ্গ দেয়নি। সে এরপর বলতে থাকে তাদের এলাকায় এই ইডলির দোকান অনেক বিখ্যাত, সে চায় না এটা উঠে যাক, সেজন্য তার যা করার সে তাই করেছে। এদিকে সেই মারিকে দেখানো হয়। সে কল্যাণীর বাড়িতে গিয়ে মুরলির নামে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে আর কল্যাণীকে নিজে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু কল্যাণী তো তাকে খুব ভালো করেই চিনত, তাই সে এবং তার মা দুজনেই সেখান থেকে তাকে অপমান করে তাড়িয়ে দেয়। এবার তো সে খুবই রেগে যায় আর রাতের বেলা মুরলিকে মারার জন্য দা নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। কিন্তু সেখানে গিয়ে সে মুরলিকে পায় না, তাই সে তার প্রিয় বাছুরটিকে মারতে যায়। তখনই মুরলি সেখানে চলে আসে আর তার বাছুরটিকে বাঁচিয়ে নেয় আর মীরাকে আচ্ছা মতো মারতে শুরু করে। তাদের মধ্যে অনেক মারামারি হয়। অন্যদিকে আশ্বিন তার বাবাকে বলে সে ফিরে যেতে চায়, সে যেন টিকিট কেটে ফেলে। এই কথা শুনে বিষ্ণুও অনেক খুশি হয় যে তার ছেলে এখন খামোখা জেদ ছেড়েছে।
কিন্তু এরপরই দেখা যায় আশ্বিন মৌলির দোকানে গিয়ে আগুন ধরিয়ে দেয়। রাজা রামান তাকে বাধা দিলেও সে তাকে লাথি দিয়ে ফেলে দেয়। দোকান তখন দাও দাও করে জ্বলতে থাকে। ওইদিকে মুরলি মারিকে মারতে গিয়েও মারে না। তখনই রাজা রামান এসে মুরলিকে বলে যে আশ্বিন তার ইডলির দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। এটা শুনেই তো সে অস্থির হয়ে যায়। এরপরই দেখা যায় গ্রামবাসীরা সবাই মিলে তার দোকানের আগুন নিভাতে থাকে। মুরলিও তখন তার দোকানের দিকে ছুটে যায়। সে তো হতাশ হয়ে তার বাবার সেই স্মৃতিকে পুড়ে যেতে দেখতে থাকে। তার অনেক কষ্ট হচ্ছিল। পরদিন সকালেই বিষ্ণু আর আশ্বিন ফিরে যাচ্ছিল। তখন মীরা সেখানে এসে আশ্বিনকে মারতে শুরু করে মুরলির দোকান জ্বালিয়ে দেওয়ার জন্য। এ কথা শুনে বিষ্ণু অবাক হয়ে যায়। সে তো ভাবতেই পারেনি তার ছেলে এমনটা করবে। তখন মীরা বলে, বাবা, আমরা আসলেই খারাপ মানুষ, তাই না? আমি জানি যে মুরলিকে তোমরাই গুলি করেছিলে। সে আশ্বিনকে বলে, আমি তোমাকে ঘৃণা করি। সে আরো বলে যে তুমিই তাকে মেরেছ, কিন্তু সে তোমাকে পাল্টা আক্রমণ করেনি, তুমি তাকে গুলি করেছ। তবুও সে তোমাকে কিচ্ছু বলেনি। তুমি তার দোকানেও আগুন জ্বালিয়ে দিয়েছ, তারপরও সে কিছু বলেনি। শুধু ধৈর্য ধরে সব সহ্য করে গেছে। তাই তো মুরলি জিতে গেছে আর তুমি হেরে গেছো। তুমি কখনোই তাকে হারাতে পারবে না, কারণ তার হৃদয় অনেক বড় আর তুমি তো একটা ছোট লোক। তার ভাইয়ের এই দোষটা তার বাবা ঢাকার কারণে সে তার বাবার উপরেও রেগে যায়। এরপর সে গাড়ি থেকে একটা ছোট বন্দুক বের করে আনে আর আশ্বিনের সামনে ধরে, কিন্তু বিষ্ণু তাকে বাধা দেয়। অন্যদিকে আশ্বিন উস্কাতে থাকে তাকে। মীরা তখন বন্দুকটা তার নিজের মাথায় ধরে। এতে করে বিষ্ণু ভয় পেয়ে যায়। মীরা তার বাবাকে বলে তার কাছে তার ছেলেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে ঠিক আছে, আমিই মরে যাই। তখন আশ্বিন বলে, মুরলির জন্য নিজের জীবন শেষ করে দিতে চাইছিস? মরতে চাস তো মর। তখনই বিষ্ণু আশ্বিনকে একটা কষে চড় মারে আর বলে যে এই চড় তাকে তার আগেই মারা উচিত ছিল, তাহলে তার আর এই দিন দেখতে হতো না। এরপর সে মীরার কাছে ক্ষমা চায়। এদিকে মুরলি তার দোকান পুড়ে যাওয়ায় অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায়। তার বারবার তার বাবা মায়ের কথা মনে পড়তে থাকে। সে সময় কল্যাণী তার হাতে দা দিয়ে আশ্বিনকে মেরে আসতে বলে, কিন্তু মুরলি বলে যে আমরা আমাদের দোকান আবারও ঠিক করব, আবারও ছাদ বানাবো। আশ্বিন আমাদের দোকান কখনো ধ্বংস করতে পারবে না, আর আমিও তাকে মারতে যাব না। এরপরে মুরলি আর কল্যাণী একসাথে মিলে দোকানটা আবারও ঠিক করতে থাকে, যেভাবে তার বাবা মা মিলে করেছিল। আর তাদের সাথে তখন ছিল রাজা রামান। একদিন তারা দোকানের বাইরে বসেছিল। তখনই সেখানে বিষ্ণু, মীরা আর আশ্বিন আসে। বিষ্ণু মুরলির কাছে ক্ষমা চায় আর আশ্বিনকেও ক্ষমা চাইতে বলে। আশ্বিনের অনিচ্ছা থাকা সত্ত্বেও সে ক্ষমা চায় আর মুরলিও তাকে ক্ষমা করে দেয়। বিষ্ণু এরপর চলে যেতে থাকলে মুরলি তাকে তার দোকানের ইডলি খেয়ে যেতে বলে। তখন তারা সবাই মিলে দোকানের ভেতর ইডলি খেতে থাকে। হঠাৎই মীরা মুরলিকে বলে, আশ্বিন এত বড় অপরাধ করেছে, অথচ তুমি তাকে একটা সরিতেই ক্ষমা করে দিলে। তোমার তো ওকে একটা কোষের চড় দেওয়া উচিত ছিল। মুরলি বলে তার কোনো দরকার নেই। বিষ্ণুও বলে তার ছেলেকে কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল। এরপর মুরলি আশ্বিনের দিকে তাকিয়ে বলতে থাকে যে আপনি ঠিকই বলেছেন। এরপর মুরলি আশ্বিনকে চাল পিষতে দেয় আর আশ্বিনও বসে চাল পিষতে শুরু করে। তার তো অবস্থা টাইট হয়ে যাচ্ছিল আর তাকে দেখে কল্যাণী মুরলি খুব হাসতে শুরু করে আর রামরাজন বলে এটাই আসল শাস্তি। কিছুক্ষণ পরে আশ্বিন হাঁপিয়ে গিয়ে বলে, মীরা ঠিকই বলেছে, তুমি আমাকে একটা চড়ই মারো, তাও প্লিজ এটা আর করিও না। তারপরে মুরলি বাইরে গিয়ে বসে আর চা খেতে খেতে বলে, আমার বাবার সুখ এই দোকানেই ছিল, যেটা আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন সেটা ঠিকই বুঝতে পারছি। এখানেই রয়েছে আসল সুখ। আর এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। মুরলির জীবনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।